সুপ্রভাত সবাইকে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দিন কীভাবে কাটছে। মানে দিন রাত কাটাটাই এখন বেশি সমস্যা হয়ে গেছে। যাই হোক, মাকে বললাম সকালবেলা উঠে যা হোক একটা কিছু করে নাও, খেয়ে দে আমরা বেরোবো, হাসপাতালে যেতে হবে তো, বাবাকে দেখাতে যাচ্ছি আজ। আর বাইরে গিয়ে এই গরমের মধ্যে ওই লুচি কচুরি পরোটা এগুলো না খাওয়াটাই বেটার। তাই পেট ভরে যদি হাসপাতালে একটু খাবার খেয়ে যাওয়া যায় তাহলে আর সমস্যা হয় না, কারণ হাসপাতালের অবস্থাও তো খুব একটা ভালো নয়, বুঝতেই পারছো, এত লোকের লোকালিটি, আর তার মধ্যে সবাই পেশেন্ট। ভালো মানুষদের একটু পেট ভরে খাওয়াটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। তা বেরিয়ে পড়েছি মা আর বাবাকে নিয়ে। কেন যে এরকম সমস্যা হচ্ছে হঠাৎ করে বাবার মধ্যে, দেখো বাবাকে দেখে কিন্তু মনেই হচ্ছে না যে এই মানুষটা এরকম কিছু করতে চায়। তাকে যখন জিজ্ঞাসা করি তখনও কিন্তু সে বলতে পারে না কেন সেই সমস্যাগুলো করছে আর কি, সে নিজেও জানে না কিসের জন্য করছে। তাই যে টোটোতে উঠে পড়েছি, এবার যাচ্ছি। কিন্তু সমস্যা সব জায়গাতেই রয়েছে। আমাদের এই ক্যান্টনমেন্টে 2 নম্বর রেল গেট পার হতে মানে কয়েক বছর মনে হয় লেগে যায়, আমার এটাই মনে হয়। মানে কি বলবো, আর প্রত্যেকটা দিন যখন আমি কাজে যাই তখনও, আর এখন তো হাসপাতালে একটু তাড়া আছে, দেরি হয়ে গেছে অলরেডি, আর আমার এদিকে জ্যামে আরও দেরি করে দিচ্ছে। দেখো ওই দিকের মুখ যদি না আটকায় তাহলে কিন্তু এই দিকটা দেখো এক সাইড পরিষ্কার, একটা লাইনকে এমনভাবে আটকে দিচ্ছে যে একটু একটু করে যাচ্ছে তারপরেই থেমে যাচ্ছে। তা যাই হোক, অবশেষে বাসে তো উঠে পড়লাম 30D-তে। 30Dও প্রথম বাসটা এত ভিড়, বাবা মাকে নিয়ে আর রিস্ক নিলাম না, কারণ একটু বসে যাওয়াটাই বেটার, মাও তো একটু অসুস্থ, তার জন্য তার পরের বাসটাই ধরলাম। তা এখনও ছাড়বে কিছুক্ষণ বাদে। দেখো ডায়মন্ড প্লাজার কাছে কিন্তু চলেই এসেছি, আর কিছুদিন গেলেই আমরা পৌঁছে যাব। কিন্তু যত জ্যামে আটকাচ্ছে তত আমার মনে আতঙ্কটা বাড়ছে আর কি, কারণ ওইদিকে আবার টিকিট কাটতে হবে, টিকিটের লাইন, তারপরে আবার ডাক্তারের লাইন, বুঝতে পারছো কীরকম সমস্যা। তার মধ্যে আজকে মেঘলা দেখতে লাগছে কিন্তু এত গরম যে তোমরা ভাবতে পারবে না। হাসপাতালের মধ্যে মানে এই যে যাচ্ছি গাড়িতে, মানে কি অবস্থা যে কি বলবো, আর বাসও সেই ঢিকির ঢিকির করেই চলতে আছে। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে পৌঁছে গেলাম, হাসপাতালের মধ্যে ঢুকে পড়েছি। এবার দেখো মা বাবাকে ডাক্তারের লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমি কাটতে এসেছি টিকিট। নতুন টিকিট যেহেতু করতে হবে, আবার আগের টিকিটটা শেষ হয়ে গেছে, ওখানে লেখার আর জায়গা নেই। টিকিটের লাইন দেখেছো, এখানে 8-10টা লাইন পড়েছে, প্রত্যেকটাতেই এরকম ভিড়। কোনো ক্রমে তো অত লোকের পেছনে দাঁড়িয়েও আমি টিকিটটা কেটে নিয়ে আসলাম। তোমরা দেখতেই পেলে বাবাকে নিয়ে হাসপাতালে গেছিলাম। তা ওখানে ডাক্তার আজকে আমাদের সব কিছু শুনলো, বাবার যা যা বাবা বাড়িতে করছে। বললামই তোমাদের যে এর আগের ভিডিওতে বলেছি যে ওনার এই 2-4 মাস বাদে বাদে এই সিমটমগুলো হচ্ছে। তো সেই নিয়ে ডাক্তারের সঙ্গে একটু আলোচনা করলাম। আরও নতুন নতুন যারা দেখছিলেন তারা, তার সিনিয়র ডাক্তারও ছিল, তাদেরকে নিয়ে একটা বোর্ড বসিয়েছিল। তারা বোর্ড বসানোর পর নিজেরা ওরা আলোচনা করে তারপরে আবার আমাকে ডেকে বলল যে ওনার যে সিমটমগুলো দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর মানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ঠিকঠাক করে তারপর ওনার ওষুধ, মানে যেই রোগের আসল ওষুধ সেটা আমরা চালু করব, ঠিক আছে। এখন ওনার যেটা চলছে সেটাতে কাজ হচ্ছে না, তার জন্যই উনি এরকম করছে। কিন্তু ওনার সিমটমগুলো দেখে মনে হচ্ছে এক রোগ, কিন্তু সেটা ওনার নয়, তাহলে এই ওষুধেই কাজ হতো। তা সেই জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ওনাকে। এখন কিছুদিনের জন্য, মানে অন্তত 20 দিনের জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করা হোক। আমাকে যেটা বলা হয়েছে আর কি, ভর্তি করা হোক, সেখানে ওরা কিছু থেরাপি দেবে, যেটা এই মানসিক রোগীদের দেওয়া হয়। তোমরা বুঝতেই পারছো, যাদের বাড়িতে মানসিক পেশেন্ট আছে তারা জানো।
যে একটা ইলেকট্রিক শক দেওয়া হয়, এটা একটা থেরাপি। এই পেশেন্টদের এটা, যারা একটু বেশি ভায়োলেন্ট হয়ে ওঠে তাদেরকে এটা দেওয়া হয়। তা বাবাকে ওরা এটা দিয়ে দেখতে চেয়েছিল, আর কিছু বললাম টেস্ট করতে বলেছে। আর অল্টারনেটিভভাবে মানে 24 ঘন্টা ওনার সঙ্গে একজনকে থাকতে হবে, কারণ যেহেতু আর্যিকর একদম মানে মানসিক পেশেন্ট যেখানে থাকে সেখানটা খোলা, সেখানে আরও দিনের বেলা আরও পেশেন্টরা, ওখানে কাউন্সিলিং হয়, অনেক কিছু হয়, আমি গেছি দেখেছি। তার জন্য বাড়ির একজন করে থাকতে বলেছে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম সবাই মহিলা, মানে মেয়েই বেশি, পুরুষের সংখ্যা খুব কম। এবার 24 ঘন্টা থাকাটা, যদিও বা কেউ থাকে 12 ঘন্টা থাকাটা একরকম, 24 ঘন্টা একটা মানুষের পক্ষে ওখানে জীবনযাপন করা এই একটা বেডের মধ্যে অসম্ভব, খুবই কষ্টকর। আর ওরা আরেকটা অফার করেছে আমাদের, যে যদি বাড়িতে সেরকম কেউ থাকার মতো না থাকে তাহলে ওনাকে 24 ঘন্টা আয়ার ওপর ভরসা করে আপনি রেখে যেতে পারেন। কিন্তু যতই দেখো, ডাক্তাররা তো বলে দিচ্ছে, সব বুঝলাম, কিন্তু ওই সরকারি হাসপাতালে যে আয়ামাসিদের দেখার টাইপ, আমি তো দেখে এসেছি, দেখার যে টাইপটা আমার ঠিক পছন্দ নয়। তাদের ওপর ভরসা করে 24 ঘন্টা আমার বাবাকে ওরকমভাবে আমি ফেলে রাখতে পারি না, কারণ যেহেতু সেই মানুষটা আমার নিজের। কি বলো তোমরা? আমি তোমাদের কাছে জানতে চাইছি, মানে তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি ডিসিশনটা ঠিক নিলাম কি না। যেহেতু আমার নিজের মানুষ, আমার নিজের বাবা, আমি তাকে ওরকমভাবে হাসপাতালে ফেলে রাখতে পারি না। আমাদের সঙ্গে দেখো, সে আমাদের সঙ্গে ভালো মন্দ বাড়িতে খাচ্ছে যাচ্ছে, ওই হাসপাতালের খাওয়া খুবই কষ্টকর। এমনি আমার বাবা বাড়িতে একটু খারাপ কিছু খেতে দিলে খেতে চায় না, বলে খাবো না। আর যদি এখন যেহেতু বোঝে না আরও, কারণ সারা জীবন দেখো আমার বাবা অনেক কষ্ট করেছে, সেও মানুষটা কিন্তু কঠোর পরিশ্রম করে আজ এই জায়গায় আমাদের এই বাড়ি ঘরদোর সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। তা সেও কিন্তু ইয়ং বয়সে অনেক কষ্ট করেছে বলেই আজ এই দিনটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু তাকে ওরকমভাবে কষ্টের মুখে আমি রাখতে ঠিক আমার ইচ্ছুক নয়। মায়ের সঙ্গে আলোচনা করলাম, ওখানে ডেট ফেট সবই দিয়ে দিয়েছে, মানে সেদিনই ভর্তি করার কথা ছিল, ডেট মানে কালকে আর কি ভর্তি করার কথা ওরা বলেছে। শুধু সুপারের ঘর থেকে একটা সই নেওয়ার অপেক্ষা, তারপর ডাক্তাররা সই করে দেবে ওখানে ভর্তি হওয়ার জন্য। আর তার মধ্যে সেকেন্ড পার্ট হলো ওই চার্জ নেওয়া, সেটাই আমি অনিচ্ছুক। কারণ আমার বাবা এখন যেরকম খুব মানে স্পিডে চলাফেরা করে, সব কিছু মোটামুটি আমাদের তো চিনতে পারে, আমি মেয়ে, আমার মাকে যে উনি তার ওয়াইফ, এটা তো সে চিনতে পারে। কিন্তু ওরা বলছে চার্জ দেওয়ার পর হয়তো ওনার কিছুটা মেমোরি লস হতে পারে। কিন্তু আমার ঠিক কথাগুলো শুনে ঠিক ভালো লাগলো না, মন মতন লাগলো না। নিজের মানুষ তো কষ্ট পেলে তখন আমারই খারাপ লাগবে যদি কিছু হয়। ঠিক আমি ভরসা পেলাম না বলে, আর যেহেতু বুঝতেই পারছো মাথার ওপর সেরকম কেউ নেই, আমি আর মা রয়েছে একমাত্র বাবা, এবার যদি সেই মানুষটাও অকেজো হয়ে যায় আরও, ঠিক আছে তাকে ওই বাড়ির মধ্যে একটু দেখে বুঝে রাখতে হবে, ধরে বেঁধে রাখতে হবে আর কি। আর আমি চাইছি যে একটা অল্টারনেটিভ মানে আরেকটা ডাক্তারের সাজেশন নিতে, মানে এই হাসপাতালের ওপর ভরসা না করে আমি প্রাইভেট একটা ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করব। আমার একজন কাছের মানুষ, সে আমাকে নাম্বারটা, মানে এই ডাক্তারের নাম্বারটা দেয়, বলে যে এই ডাক্তার, তাদেরও একটা পেশেন্ট এরকম আছে বাড়িতে, তা এই একই সিমটম তার আগে ছিল, কিন্তু ওনার ওষুধ খেয়ে নাকি উনি অনেকটা বেটার আছে। তাই জন্য আমি সেইখানে মাকে বললাম, একটু হয়তো বেশি খরচা হবে, কারণ প্রাইভেটে বুঝতেই পারছো ফিস তো লাগবে,
আর ওষুধও মোটামুটি একটু দামি দামি ওষুধ লিখবে হয়তো। তা ঠিক আছে, চলো, যদি সে বলে যে বাবা ভালো থাকবে, শান্ত থাকবে, ঠিকঠাক থাকবে, ওই হাসপাতালের মতন চার্জ ফার্জ দিয়ে নয়, এমনি নর্মালভাবে ওষুধের মাধ্যমে যদি কিছু করা যায়, আর আমাদের মধ্যে থেকে বাড়িতে এই আমাদের নিজেদের মধ্যে সংসারের মধ্যে থেকে যদি কিছু চিকিৎসা থাকে সেই পদ্ধতি আমি অবলম্বন করব, আমার ইচ্ছে এটা। তোমরা কি বলো? তোমাদের মতামত তোমরা জানিও, ঠিক আছে? এই হলো আজকের কথাবার্তা। মন মেজাজ একটুও ভালো নেই, বুঝতে পারছো। মাথার উপর বাবাই ছিল তো, আর বাবাই যদি এরকম অসুস্থ হয়ে গিয়ে এরকম সব গন্ডগোল হয়ে যাচ্ছে, জানো তো। কিছু বুঝতে পারছি না সত্যি, মানুষটার রোগ এরকম হলো কি করে, মানে এই অসুস্থতা তার কোনোদিন ছিল না, হঠাৎ এটা হলো কি করে, কিভাবে সৃষ্টি হলো, এটাই এখনো বুঝতে পারছি না। দেখা যাক, একটা সাজেশন মানে একটা ডিসিশন আসি, কারোর সঙ্গে বসে এটা নিয়ে একটু আলোচনা করি, তারপর বোঝা যাবে, ঠিক আছে? তাই এটাই ছিল আজকের মতো সবাইকে, ঠিক আছে? যেরকম যেরকম যা কিছু হবে তোমাদের জানাতে থাকবো। আর তোমরা যদি কেউ কিছু ভালো বোঝো, এর বেটার অপশন কিছু, তোমাদের বাড়িতেও কারোর যদি এরকম কিছু হয়ে থাকে, তারা যদি ভালো থাকে, মানে বেটার আছে ওষুধ খেয়ে কারোর কাছে দেখিয়ে, তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আজকের মতন টাটা। আর কিছু বলার নেই গো।